অনুসন্ধিৎসুয়াই মনে হঠাৎই এমন প্রশ্নের উদয় হতে পারে যে মামুলি এক নুড়ি পাথর পলিশিংয়ের মাধ্যমে কিভাবে বিশ্বের সবচেয়ে দামি বস্তু হয়ে ওঠে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হিসেবে এখানে হীরার কথাই বলা হচ্ছে। মানুষ সুন্দরের পূজারী। প্রাচীনকাল থেকেই মানবজাতি সৌন্দর্য বর্ধনের জন্য অলংকার পরিধানের রীতি চালু করেছে। শুরুর দিকে অলংকারের প্রাথমিক নিদর্শন হিসেবে ঝিনুক, শামুক বা হাড়ের টুকরার খোঁজ পাওয়া গেলেও আধুনিক যুগে এই জায়গা দখল করে নিয়েছে নানা রকমের উজ্জ্বল পাথর ও জেমস্টোন বা রত্ন পাথর। বর্তমানে হীরা বা ডায়মন্ড পৃথিবীর অন্যতম মূল্যবান নিরেট ও দৃঢ় বস্তুগুলোর একটি। এর 1 ক্যারেট বা তার একটু বেশি বর্ণহীন ক্রিস্টাল ক্লিয়ার এক্সিলেন্ট কাটের একটি এঙ্গেজমেন্ট রিং রিটেইল স্টোর থেকে ক্রয় করতে হলে পকেট থেকে খসাতে হবে 6,500 থেকে 7,500 মার্কিন ডলার। অথচ গাণিতিক হিসেবে ক্যারেট ভরের একটি একক যা 200 মিলিগ্রামের সমান। অলংকার হিসেবে হীরা কিভাবে ও কেন এত জনপ্রিয় ও দামি হয়ে উঠল তা আলোচনা করতে পূর্বের কিছু ইতিহাস নিয়ে খানিক আলোকপাত করব আজ। হীরা মূলত কার্বনের কঠিন রূপ, যা অত্যাধিক তাপ ও চাপ ও একটি নির্দিষ্ট অবস্থায় দীর্ঘদিন ধরে থাকার কারণে তৈরি হয়। বেশিরভাগ প্রাকৃতিক হীরাই পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 মাইলেরও বেশি গভীরে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 45 থেকে 90 কিলোবার চাপে কার্বন পরমাণু থেকে হীরায় রূপান্তরিত হয়। হীরা রূপান্তর প্রক্রিয়ায় সময়ও একটি বড় নিয়ামক। প্রাকৃতিকভাবে কার্বন হীরায় রূপান্তরিত হতে প্রায় 1 বিলিয়ন থেকে 3.5 বিলিয়ন বছর পর্যন্ত সময় লেগে যায়। আজ পর্যন্ত পাওয়া প্রায় সকল হীরার বয়সই পৃথিবী সৃষ্টির প্রথম দিককার উদ্ভিদগুলোর চেয়েও বেশি। বিজ্ঞানীদের ধারণা পৃথিবী গঠন হওয়ার সময়েই এর অভ্যন্তরে আটকা পড়া কার্বন উচ্চ তাপ ও চাপে ধীরে ধীরে হীরায় পরিণত হয়েছে। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব 2500 থেকে 1700 অব্দের মাঝামাঝি কোনো এক সময়ে দ্রাবিড় জাতি ভারতে সর্বপ্রথম হীরার সন্ধান পায়। আবার অনেকে বিশ্বাস করেন ভারতে সর্বপ্রথম হীরা আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 1000 অব্দের কাছাকাছি সময়ে। ব্রিলিয়ান্সের তথ্যসূত্রে উল্লেখ করা আছে যে খ্রিস্টপূর্ব প্রায় 400 অব্দে প্রাচীন ভারতবর্ষের সংস্কৃত ভাষায় লিখিত গ্রন্থ অর্থশাস্ত্র ও রত্ন পরীক্ষাতে সর্বপ্রথম হীরার লিপিবদ্ধ ইতিহাস মেলে। প্রাচীন সেই গ্রন্থে মুদ্রা হিসেবে হীরার বিনিময় প্রথার বিষয়টি উল্লেখ ছিল। বাণিজ্য মাধ্যম হিসেবে হীরা ব্যবহারের কারণে এবং ভারত ও চীনের সাথে প্রাচীন ব্যবসায়ী রুটগুলো সম্পৃক্ত থাকায় মূল্যবান এই পাথরটি পৌঁছে যায় গ্রিক ও রোমান সাম্রাজ্য পর্যন্ত। পরবর্তী কয়েক শতকে মূল্যবানের রত্ন পাথরটি রাজ পরিবার ও প্রভাবশালী পরিবারগুলোর কাছে আভিজাত্যের প্রতীক হিসেবে স্থান পায়। একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময় দক্ষিণ ভারতে বিশ্ববিখ্যাত 186 ক্যারেটের কোহিনূর হীরার সন্ধান মিলে। এটি কখনো শোভা পেয়েছে মুঘল দরবারে, আবার কখনো ঔজ্জ্বল্য ছড়িয়েছে ইরানি যোদ্ধাদের হাতে, কখনো আবার সমৃদ্ধ করেছে আফগান শাসক কিংবা পাঞ্জাবি মহারাজদের। এর বর্তমান অবস্থান টাওয়ার অফ লন্ডনে। তবে কোহিনূরই ভারতবর্ষের একমাত্র শ্রেষ্ঠ হীরা নয়। কোহিনূরের সাথে সাদৃশ্যপূর্ণ অন্তত আরও 2টি হীরকখণ্ডের প্রমাণ ইতিহাসে মেলে। এর একটি হলো দরিয়াই নূর, আর একটি গ্রেট মুঘল ডায়মন্ড। 1739 সালে ইরানি শাসক নাদির শাহ লুটের অন্যান্য জিনিসের সাথে এই 3টি হীরাও সাথে করে নিয়ে যান। 18 শতাব্দী পর্যন্ত মানুষের ধারণা ছিল শুধুমাত্র ভারতবর্ষেই হীরা পাওয়া যায়। ওই শতকের শেষ দিকে ভারতবর্ষে মজুদ হীরার পরিমাণ তলানিতে ঠেকলে অন্যান্য দেশের বিকল্প অনুসন্ধান শুরু হয়। 1725 সালে ব্রাজিলে একটি হীরার খনি পাওয়া গেলেও তা তৎকালীন বিশ্বের হীরার চাহিদা পূরণে পর্যাপ্ত যোগান দিতে পারত না। পরবর্তী শতকে রাশিয়া ও অস্ট্রেলিয়ায় কিছু হীরার খনি আবিষ্কৃত হয়। তবে হীরা জগতের চিরচেনা চেহারা পাল্টে যায় 1866 সালে দক্ষিণ আফ্রিকার অরেঞ্জ নদীর পাশে বেশ কয়েকটি হীরার খনি আবিষ্কারের পর। 1871 সালে দক্ষিণ আফ্রিকায় ডি বিয়ার্স ও কিম্বার্লি নামে 2টো হীরার খনি আবিষ্কারের পর হীরার উৎপাদনের মাত্রা হুট করেই বেড়ে যায়। এর ফলে বাজারে হীরার সরবরাহ আবার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। সরবরাহ ক্রমশ বাড়তে থাকায় পড়তে থাকে হীরার দাম, যা অন্যান্য হীরার খনির মালিকদের জন্য উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়ায়। ক্রমশ লোকসানে তলিয়ে যাবার দরুন অনেক মালিক খনি বন্ধ বা বিক্রি করে দিতে থাকেন। সুযোগটা কাজে লাগান ধুরন্ধর ব্রিটিশ ব্যবসায়ী সেসিল রোডস। তিনি ছোট ছোট মাইনিং অপারেশনগুলো কিনে নিতে থাকেন, যার ধারাবাহিকতায় তিনি জোহানেস নিকোলাস ডি বেয়ার ও ডিওড্রিক আর্নাল্ডোস ডি বেয়ার নামে 2 ভাইয়ের কাছ থেকে ডি বিয়ার্স খনিটিও ক্রয় করে নেন। ডি বিয়ার্স মাইনিং কোম্পানি কিম্বার্লি খনিকে সাথে নিয়ে হীরাকে আরেকটু সহজপ্রাপ্য করে তোলে। এ খনি আবিষ্কারের পর হীরার দাম বেশ কমে আসে।
কিন্তু দাম ও আবেদন যেন নিম্নমুখী না হয় সেজন্য তারা এক কৌশলের আশ্রয় নেন। তা হলো হীরার যতই উত্তোলন করা হোক না কেন বাজারে হীরা সরবরাহের নাটাই থাকবে কোম্পানিগুলোর কাছেই। তখন হীরার মূল বাজার ছিল যুক্তরাষ্ট্রে। প্রতি বছর কত মানুষ বাগদানে হীরার আংটি ব্যবহার করছে সে হিসাব অনুযায়ী বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করা হতো। ফলে ডি বিয়ার্স হীরার দাম নিয়ন্ত্রণে নিজ ইচ্ছা অনুযায়ী চাবুক ব্যবহার করত। সেসিল রোডসের নেতৃত্বে 1888 সালে ডি বিয়ার্স কনসোলিডেটেড মাইন প্রতিষ্ঠা করা হয়। তারা পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ খনি নিজেদের করে নেয়। ক্যালেন্ডারের পাতা তখনও 1900 সালে পৌঁছায়নি। এর মধ্যেই কোম্পানিটি দক্ষিণ আফ্রিকার খনিগুলো থেকে উৎপাদিত হীরার মাধ্যমে বিশ্বের হীরা বাজারের 90% নিয়ে নেয় নিজেদের দখলে। ডি বিয়ার্স এই বাজিমাতের ফলে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে যায় ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে। ক্রমান্বয়ে বাড়তে থাকে হীরার দাম। হীরার মূল্য বৃদ্ধির সাথে আরেকজন মানুষের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি হলেন 1880 সালে জন্ম নেয়া জার্মান বংশোদ্ভূত আর্নেস্ট ওপেনহাইমার। 1897 সালে মাত্র 17 বছর বয়সে লন্ডনের এক ডায়মন্ড সিন্ডিকেটে কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর সেখানে নিজ দক্ষতা ও কর্মনিপুণতা দেখাতে থাকেন তিনি। কোম্পানিটি তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে সাউথ আফ্রিকার কিম্বারলেতে কোম্পানির খরিদ্দার হিসেবে পাঠায়। নিজ যোগ্যতার বলে তিনি ধীরে ধীরে কিম্বারলের খনিতে মেয়র পদে দায়িত্বপ্রাপ্ত হন। 1917 সালে তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পুঁজিপতি জেপি মর্গানের সাহায্যে একটি মাইনিং কোম্পানি গঠন করেন। এর নাম দেওয়া হয় অ্যাংলো আমেরিকান কর্পোরেশন। প্রথম থেকেই কোম্পানিটি ডি বিয়ার্স গ্রুপের মাইনিং অপারেশনসের সাথে টেক্কা দিয়ে আসছিল। 1924 সালে ওপেনহাইমার সাউথ অফ আমেরিকার সাধারণ নির্বাচনে কিম্বারলে অঞ্চল থেকে নির্বাচিত হয়ে সাউথ আফ্রিকার হাউস অফ অ্যাসেম্বলির সদস্য হন। 1927 সালের দিকে এক প্রকার জোর করেই তিনি সেসিল রোডসের প্রয়োগ করা মাইনিং সিস্টেমটা বাতিল করে দেন। এরপরেই ডায়মন্ড সাপ্লাই চেইন এবং মার্কেটিং স্ট্র্যাটেজিতে ব্যাপক পরিবর্তনের মুখ দেখে বিশ্ব। ফলে হীরার দাম এক লাফে বেড়ে যায় কয়েক গুণ। পৃথিবীর যে কোনো হীরার গুণগত মান নির্ণয় করা হয় 4C এর মাধ্যমে। এই 4C দিয়ে বোঝায় কালার, ক্লারিটি, কাট ও ক্যারেট ওয়েট। প্রকৃতিতে প্রাপ্ত হীরার এক একটির আকার, আয়তন, বর্ণ ও স্বচ্ছতায় ভিন্নতা থাকে। তাই হীরাকে নির্দিষ্ট কোনো দামের গণ্ডিতে ফেলা সম্ভব নয়। অনেকে ভাবতে পারে যে হীরার আকার আয়তন বেশি তার দাম তত বেশি, কিন্তু এ ধারণাটা সম্পূর্ণই ভুল। জিআইএ ক্লারিটি গ্রেডিং সিস্টেমের উপর ভিত্তি করে হীরাকে মোট 11টি গ্রেডে ভাগ করা হয়েছে। এদের মধ্যে আইএফ বা এফ গ্রেডের হীরাকে ধরা হয় নিখুঁত বা নিটল হিসেবে। এসব হীরার মধ্যে কোনো রকম অপদ্রব্য থাকে না, পুরোটাই খাঁটি কার্বন পরমাণুর স্বচ্ছ স্ফটিক। হীরার দাম নির্ধারণে বর্ণ বা রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়মন্ডের কালার গ্রেডিং শুরু হয় জেড থেকে, যা শেষ হয় জেডে। শ্বেত হীরার ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ডি থেকে যত সামনের দিকে এগোবে হলুদ রঙের উপস্থিতি যত বাড়বে আর হীরার দামও তত কমতে থাকবে। তবে হোয়াইট ডায়মন্ড বা শ্বেত হীরা ছাড়াও বেশ কিছু রকমের হীরা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, যেগুলোর কালার গ্রেডিং ভিন্নভাবে করা হয় এবং সেগুলোর দাম বর্ণভেদেও ভিন্ন হয়ে থাকে। এরপর হীরার দামে যেটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা হচ্ছে কাটিং আর পলিশিং। জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী ডায়মন্ডের কাটিংকে গ্রেডিং করা হয়েছে মোট 5টি ভাগে। এর মধ্যে এক্সিলেন্ট কাটিং হচ্ছে সর্বোৎকৃষ্ট। তাছাড়াও ডায়মন্ডের বিভিন্ন আকার লক্ষ্য করা যায়, যার মধ্যে রয়েছে রাউন্ড, প্রিন্সেস, ওভাল, কুশন, পিয়ার, এমেরাল্ড, হার্ট, মার্কুইজ, রোজ ইত্যাদি উল্লেখযোগ্য। সেসবের উপর ভিত্তি করেও হীরার দাম নির্ধারণ করা হয়। বর্তমান সময়ে হীরার উৎপাদন বেশি হলেও জুয়েলারিতে ব্যবহারযোগ্য হীরা বেশ দুর্লভই বলা চলে। খনি থেকে উৎপাদিত হীরার প্রায় 80%ই রত্ন পাথর হিসেবে ব্যবহারযোগ্য নয়। এগুলো ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ডের জন্য। শ্বেত হীরা পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও বিভিন্ন রঙের হীরা খুবই দুষ্প্রাপ্য, যার ফলে রুবি, সাফায়ার কিংবা অ্যামারেল্ড হীরা এত সহজে পাওয়া যায় না। সেগুলোর মূল্যও থাকে আকাশচুম্বী, যা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে। প্রাচীনকালে উন্নত যন্ত্রপাতি না থাকাতে ডায়মন্ড মাইনিং প্রক্রিয়াটি চলত মাটির অল্প গভীর পর্যন্ত। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে বর্তমান হীরার মাইনিং মাটির গভীরে 500 থেকে 600 মিটার নিচ পর্যন্ত করা হয়। হীরার মাইনিং একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে তেমন কষ্টসাধ্য ও ব্যয়বহুলও বটে। ফলশ্রুতিতে হীরা উত্তোলনের পরিমাণের সাথে পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদন খরচও। এটিও হীরার দাম বাড়ানোর অন্যতম একটি প্রধান কারণ। জুয়েলারির দোকানে সাজানো হীরাগুলো যেমন চকচকে উজ্জ্বল ও দীপ্তিমান দেখায়, সেদিক থেকে উত্তোলনকৃত হীরা প্রাথমিকভাবে তেমন ঝকঝকে থাকে না। খনি থেকে প্রাথমিক হীরাকে পালিশ করার মাধ্যমে এই দীপ্তিময় রূপ দেওয়া হয়। তবে এখানেও একটা সমস্যা বিদ্যমান।
যেহেতু প্রতিটি হীরার আকার আকৃতি ভিন্ন, তাই হীরার পলিশিং কোনো কম্পিউটার চালিত অটোমেটেড মেশিন দ্বারা সম্ভব নয়। এজন্য কোম্পানিগুলোকে নির্ভর করতে হয় দক্ষ হীরাকরদের উপর। ইংরেজিতে এদেরকে বলা হয় জেম কাটার। হীরার কাটিং ও পলিশিংয়ে অত্যন্ত সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপার স্যাপার জড়িয়ে রয়েছে বলে সেই হীরাকারদের বেশ কুশলী ও পটু হতে হয়। এদেরকে মাইনে দিতে গেলেও কোম্পানির পকেট থেকে বেশ মোটা অঙ্কের টাকাও খসানো লাগে। মজার ব্যাপার হলো বিশ্বের 90% হীরার কাটিং ও পলিশিং হয় ভারতে। ভারতে প্রায় 7,000 ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটে 6,50,000 মানুষের কর্মসংস্থান জড়িত। হীরা পৃথিবীর অন্যতম দৃঢ় বস্তু হওয়ায় এর কাটিং ও পলিশিংয়ের জন্য যে যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হয় তা বেশ ব্যয়বহুল। হীরার কাটিং ও পলিশিংয়ের সময় ডায়মন্ড ডাস্ট নামে এক প্রকার অবশিষ্ট তৈরি হয়, যা মূলত হীরারই অতি ক্ষুদ্র কণা। একে বজ্র হিসাবে বিবেচনা করা হয়। জুয়েলারিতে ব্যবহার করার মতো আকারে আনতে হলে সেই হীরার অধিকাংশই বাদ দিয়ে দিতে হয়, যা হীরার দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করে। হীরা বিশেষজ্ঞ ইরা ওয়েসম্যানের মতে হীরা অন্যান্য পণ্যের মতোই একটি বস্তু মাত্র, তাই সেটি কখনোই বিনিয়োগের উপাদান হিসেবে বিবেচ্য হয়নি। যে কোনো হীরা বিক্রি করতে গেলে ক্রয় মূল্যের 20 থেকে 40% পাওয়া যায়। এই দরপতনের মূলে রয়েছে ডায়মন্ড ইন্ডাস্ট্রির ব্যাপক ধুরন্ধর কৌশলের বাজারজাতকরণ প্রক্রিয়া। 1929 সালে যুক্তরাষ্ট্র জুড়ে অর্থনৈতিক মন্দা দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয়, ফলে সে সময় হীরার চাহিদা কমতির দিকে ধাবিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে অন্যান্য শৌখিন পণ্যের মতো হীরার চাহিদাও ছিল কমতির দিকে। ডি বিয়ার্সের কাছে প্রয়োজনের অধিক হীরার যোগান থাকলেও এর চাহিদা ছিল কম। 1939 সালের এক সমীক্ষায় দেখা গেল সে সময় বিয়ের পিড়িতে বসা কনেদের 1/3 কোনো ধরনের আংটি বদল ছাড়াই বিয়ে করে ফেলতেন। তখন আর্নেস্ট ওপেনহাইমার ভাবেন পণ্য হিসেবে হীরাকে এমন অবস্থায় আনতে হবে যাতে মানুষ বেশি বেশি হীরা কিনতে আগ্রহী হয় বা হীরার প্রতি তাদের আগ্রহও বেশি জন্মায়। সে ভাবনা থেকেই কোম্পানিটি কড়া নাড়ে অ্যাড এজেন্সি NW আয়ার অ্যান্ড সন্সের দুয়ারে। এজেন্সিটি ক্রেতাদের উপর এক জরিপ চালিয়ে দেখল বেশিরভাগ মানুষই হীরাকে এক হাস্যকর বিলাসিতা হিসেবে দেখে। তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ক্রেতার পকেটে থাকা অর্থের দখল নিতে হলে আগে স্থান করে নিতে হবে তাদের হৃদয় কোণে। সংস্থাটি টার্গেট হিসেবে প্রেমিক প্রেমিকা যুগলকে বেছে নেয়, আর সেখানে মূল উপলক্ষ্য হিসেবে ধরা হয় বাগদান বা এঙ্গেজমেন্টকে। এরপর থেকেই এজেন্সিটি হীরা এঙ্গেজমেন্ট রিংকে বাগদানের আকর্ষণীয় উপটৌকন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভিন্ন ধাঁচের মন কাড়া বিজ্ঞাপন নির্মাণ করতে থাকে। এর ফলেই মনস্তাত্ত্বিক জটিলতার মার প্যাচে এঙ্গেজমেন্ট রিং হিসেবে হীরার আংটির প্রচলন ভালোভাবে শুরু হয়ে যায়। তবে পেছন থেকে কলকাঠি নেড়েছে ডি বিয়ার্সের রুচিশীল ও চমকপ্রদ কিছু বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনের মধ্যে অন্যতম ছিল এ ডায়মন্ড ইজ ফরএভার স্লোগান সম্বলিত বিজ্ঞাপনটি, যা হীরার চিরাচরিত ব্যবসায়ী ধারণাকে পাল্টে দেয়। মাত্র 2 মাসের বেতন দিয়েই একজন তার প্রিয়তমাকে এঙ্গেজমেন্ট রিং হিসেবে হীরার আংটি উপহার দিতে পারবে। 1950 সালের দিকে ডি বিয়ার্স ফোকাস করে হলিউডের দিকে, কারণ সে সময় হলিউডি তারকাদের নানা দিককে অনুসরণ করত ভক্তরা। ডি বিয়ার্সের অ্যাড এজেন্সি NW আয়ার অ্যান্ড সন্সের ম্যাগি এন্টিজার নামে একজন মুভি পাবলিসিস্টকে ভাড়া করেন, যিনি হলিউডের ডায়মন্ড প্রচারক হিসেবে কাজ করতে থাকেন। তার কাজই ছিল যে মুভি ইভেন্ট বা ফটোশ্যুটে ডায়মন্ড প্লেসমেন্টের অপশন আছে সেখানেই ডায়মন্ডকে অডিয়েন্সের সামনে নিয়ে আসা। এছাড়াও হলিউডের তারকারা কে কি ডায়মন্ড পড়ছে তা নিয়ে পত্রিকা ও ম্যাগাজিনে বিস্তারিত ছাপানোর ব্যবস্থা করেছিলেন এই অ্যাড এজেন্সিটি। এতে করে কোম্পানিটি নারীদের মনে ডায়মন্ড নিয়ে এক প্রকার মোহময় আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়। 1953 সালে মেরিলিন মনরো জেন্টেলম্যান প্রেফার ব্লোন মুভিতে ডায়মন্ডস আর এ গার্লস বেস্ট ফ্রেন্ড গানটি হলিউডে ডায়মন্ডের প্রভাব বিস্তারে এক চমৎকার উদাহরণ। এসব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ইতিবাচক সাড়া পেয়েছিল ডি বিয়ার্স, যা মার্কেটে হীরার চাহিদা বাড়াতে বেশ সক্ষম হয়েছিল। যুক্তরাষ্ট্রে এঙ্গেজমেন্ট রিংয়ে একক আধিপত্য বিস্তারের পর তারা নজর দেয় আন্তর্জাতিক বাজারে 1960 সালে। জাপানে কোম্পানিটি বেশি ঢালাওভাবে মার্কেটিং ক্যাম্পেইন চালানো শুরু করে। 1967 সালে জাপানে যখন ডি বিয়ার্স তাদের অ্যাড ক্যাম্পেইন শুরু করেছিল তখন হীরার এঙ্গেজমেন্ট রিংয়ের ব্যবহার ছিল মাত্র 5%। 1981 সালে যা গিয়ে দাঁড়ায় 60%। হীরা বাজারে নিজেদের চাহিদা বাড়ানোর পাশাপাশি তারা একচেটিয়া ব্যবসার ধারাও বজায় রেখেছিল তখন।